এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মৌলিক বিষয় সংস্কার হলেই আমরা জুলাই সনদকে সমর্থন করব, কিন্তু মৌলিক বিষয় ছাড়া অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যদি ঐকমত্য হয় তাহলে সেটা আমাদের শাসন ব্যবস্থার কোনো পরিবর্তন করবে না। জুলাই সনদকে ঘিরে নতুন করে জটিলতার আশঙ্কা করছেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ আবারও। না, দেখুন, জুলাই চার্টার সেটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই জুলাই চার্টারে কি থাকবে না থাকবে সেই সিদ্ধান্তগুলি রাজনৈতিক দলগুলির। সেটা কেন আমি বলছি রাজনৈতিক দলগুলির, শুধুমাত্র যে সমস্ত বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হবে সেই বিষয়গুলি জুলাই চার্টারে অন্তর্ভুক্ত হবে। বাদবাকি বিষয়গুলি নিয়ে কী হবে সেটা নিয়ে কিন্তু ভিন্ন ভিন্ন আলাপ হচ্ছে। একটা আলাপ যেমন ভাই বলছিলেন যে ধরুন একটা মৌলিক সংস্কারের বিষয়ে প্রস্তাব আছে, সেই প্রস্তাবের বিষয়ে সব দল একমত নয়। সেই প্রস্তাব তাহলে যে সমস্ত দল একমত নয় তার জন্য দুইটা অপশন খোলা আছে। একটা হচ্ছে তার যে এক্সিস্টিং দাবি যে সেগুলিকে গণভোটে দেওয়া। তাহলে এই গণভোটের পদ্ধতিটা কি তাহলে আলাদা একটা ইলেকশন? না, তারা বলছে যে এটা হচ্ছে নেক্সট যে পার্লামেন্ট ইলেকশন হবে সেই ইলেকশনটা একই সঙ্গে গণপরিষদ ইলেকশনও, অর্থাৎ এই প্রস্তাবগুলির বিষয়ে মানুষের মতামত নিয়ে নেওয়া। আরেকটা হচ্ছে রাজনৈতিক দলগুলি এই প্রস্তাবগুলি তাদের নির্বাচনী ইশতেহারে যুক্ত করে জনগণের কাছে যাওয়া, যে আমরা এই ধরনের সংস্কার চাই, এই সংস্কারগুলি এখন সম্ভব হয়নি, যদি আমরা সংসদে নির্বাচিত হয়ে আসতে পারি, আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আমরা এই সংস্কারগুলি দেব। এটা হচ্ছে পরিষ্কার পলিটিক্যাল পার্টিগুলি, দেশের নাগরিকরা বা ভোটাররা পলিটিক্যাল পার্টিগুলিকে যে ম্যান্ডেট দেয় সেই ম্যান্ডেটের সুযোগ ইশতেহারে দেওয়া। সো এটা হচ্ছে বাস্তবতা। আর আপনি এনসিসির কথা যেটা বলছিলেন, যে এনসিসির বিষয়টি হচ্ছে যে আমাদের, আপনি খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন যে আমাদের যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে বা যে সমস্ত আইন দ্বারা বিধিবদ্ধ কমিশন রয়েছে, যেমন ধরুন আপনার নির্বাচন, আপনি যদি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আজকের বাংলাদেশ পর্যন্ত যত বড় সংকট এখানে তৈরি হয়েছে এর সবগুলি সংকটের পেছনে ছিল আসলে ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচনের মুশকিলটা কি হয় দেখুন, ত্রুটিপূর্ণ নির্বাচন, যেই নির্বাচন কমিশন বা যেই সরকার যে ব্যবস্থার মধ্যে দিয়ে হয় তারা নাগরিকের কাছে বিতর্কিত মানুষ হিসেবে উত্থাপিত হন, বিতর্কিত মানুষ হিসেবে বিবেচিত থাকেন। ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্যে দিয়ে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে সেই রাজনৈতিক দল সবসময় ওই প্রশ্নের বোঝা তার ঘাড়ে নিয়ে চলতে হয়। ধরুন শেখ হাসিনাকে আপনি রাতের ভোটের প্রধানমন্ত্রী বলছেন, শেখ হাসিনাকে আপনি আমিরামি নির্বাচনের প্রধানমন্ত্রী বলছেন, শেখ হাসিনাকে আপনি বিনা ভোটের প্রধানমন্ত্রী বলছেন। এটা হচ্ছে লাস্ট 3টা ইলেকশনের কথা আমি বললাম। এর বাহিরেরও বিভিন্ন সময় ইলেকশন নিয়ে বিভিন্ন সময় এই ধরনের ট্যাক্ট ওই সমস্ত যারা ক্ষমতা এসেছে তাদেরকে দেয়া হয়েছে। এই বাস্তবতায় নির্বাচন পদ্ধতিটা যদি বা শান্তিপূর্ণ সুষ্ঠু না হয় তাহলে এই বিতর্কগুলি থেকেই যাবে। এখন কথা হচ্ছে আপনার সংস্কার কমিশনে যেই প্রস্তাবগুলি এসেছে, এখন জাতীয় ঐক্যমত্য কমিশন যেই প্রস্তাবগুলি নিয়ে কাজ করছেন, এটার দুটো দিক আছে। একটি হচ্ছে আপনার সংখ্যাগত দিক, আরেকটি হচ্ছে আপনার আমরা যেটাকে বলি কোয়ালিটির দিক। সংখ্যাগত দিক থেকে বললে আসলে নানান বিষয়ে নানান ধরনের সংস্কার প্রস্তাব এসেছে যেগুলি বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপের কোনো প্রয়োজন নেই। সেগুলি ধরুন এই যে পাসপোর্ট থেকে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়া, এটা একটা সংস্কারের প্রস্তাব, সেটা অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে। ধরুন বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের ক্ষেত্রে বিভিন্ন কিছু এমন সব সংস্কার যেগুলি প্রাতিষ্ঠানিক সংস্কার তাদের, সেগুলি অলরেডি তারা অনেক কিছু করে ফেলেছে, অনেক কিছু করছে, অনেকগুলি করার জন্য সেপারেটলি সরকারের বিভিন্ন ফোরাম কাজ করছে। তাহলে এই ঐক্যমত্য কমিশনের কাজটা কি নিয়ে? মৌলিক যে সমস্ত সংস্কার, বিশেষ করে আমাদের সংবিধান সংশ্লিষ্ট, আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যে সমস্ত সংস্কার প্রস্তাব, আমাদের রাষ্ট্রের অবকাঠামোগত বিশেষ করে শাসন ব্যবস্থার যেই ক্ষমতার ভারসাম্যের কথা আমরা বলছি, এই জায়গাগুলি হচ্ছে মৌলিক প্রস্তাব। বিষয়গুলি দেখুন যে এই প্রস্তাবগুলি যদি আপনার এই ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যদি রাজনৈতিক দলগুলি, যেমন 70 অনুচ্ছেদের বিষয়ে যেটা বলা হচ্ছে যে একমত, যেমন সংসদের নারীর আসন 100টি করার ক্ষেত্রে বলা হচ্ছে একমত, পদ্ধতিটা কি হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত, পদ্ধতিটা কি হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। বিচার বিভাগীয় সংস্কারের বেশ কিছু বিষয় কিন্তু রাজনৈতিক দলগুলো একমত। বিচার বিভাগীয় সংস্কারের বেশ কিছু বিষয় অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে। তাহলে এখন কথা হচ্ছে এনসিসি কি করবে? এনসিসি ভাই যেটা বলছে যে সংসদের কি এটা প্যারালাল আরেকটা সংসদ হয়ে যাচ্ছে কিনা, এটা একটা আলোচনা মাত্র, এটার বাস্তবতা এরকম নয়। বাস্তবতা হচ্ছে যে আমরা যে চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলছি, আমরা ভবিষ্যতে আর কখনোই এখানে একটি ফেসিবাদ যেন আবার মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। দেখেন, ফেসিবাদ কিন্তু একটা তরিকা, এটা কোনো ব্যক্তি নয়। যেই ফেসিজম
শেখ হাসিনার হাত দিয়ে কায়েম হতে পেরেছে, সেই ফ্যাসিজম ব্যক্তি জীবনে আমার আপনার হাত দিয়েও কায়েম হতে পারে যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাটা না করি, অথবা আমাদের ব্যক্তিগত জীবনে যদি ক্ষমতার লেভেল এত বেশি হয়ে যায় যেটা হচ্ছে আমি যা বলি তাই আইন, এই টাইপের হয়ে যায়, তখন পদ্ধতি মানুষকে ফ্যাসিবাদে পরিণত করে। সুতরাং ফ্যাসিবাদকে মোকাবেলা করার দুটি মৌলিক পদ্ধতি রয়েছে এখানে। একটি পদ্ধতি হচ্ছে আপনার পদ্ধতিগত পরিবর্তন, অর্থাৎ প্রাতিষ্ঠানিক পরিবর্তনের মধ্যে দিয়ে এমন এক প্রাতিষ্ঠানিক কাঠামো আপনি নিশ্চিত করবেন যে এই প্রাতিষ্ঠানিক কাঠামো একজনকে ফ্যাসিবাদ হয়ে উঠতে সহায়ক নয়। অপরটি হচ্ছে আপনি আপনার পলিটিক্যাল কমিটমেন্ট, আমি বলছি ব্যক্তির পলিটিক্যাল কমিটমেন্ট শুধুমাত্র পলিটিশিয়ানের হয় না, একজন ভোটারেরও পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা থাকে, একজন যে কোনো পর্যায়ের নাগরিকের পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা থাকে। সুতরাং আমার পলিটিক্যাল কমিটমেন্ট যদি শুদ্ধ হয়, পবিত্র হয়, তাহলে আমার দ্বারা ফ্যাসিবাদ গড়ে উঠতে পারে না। সুতরাং ভবিষ্যতে বাংলাদেশকে আরেকটি বিপর্যয়ের দিকে ঠেলে না যাওয়া, ভাই যেটা বলছিলেন যে কয়েক দশক পরপরই এদেশের ইতিহাস হচ্ছে রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘাতের মধ্য দিয়ে এখানকার পরিবর্তন। এখানে অবিশ্বাস কেন মানুষের তৈরি হয়? অবিশ্বাস তৈরি হয় এই বিবেচনায় যে আমাদের এখানে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে মানুষের সবচেয়ে বেশি প্রত্যাশা। আমাদের এখানে এই দেশের 54 বছরে এখন পর্যন্ত যতটুকু অর্জন তার মধ্যভাগী পলিটিশিয়ানদের হাত ধরে, এই সব কিছু যেমন তাদের হাত ধরে, এই জন্য তাদেরকেই প্রতিনিয়ত কিন্তু জনগণের প্রশ্নের মুখে পড়তে হয়। এটা তার চ্যালেঞ্জ, এটাই রাজনীতি। তো সেই জায়গায় আমাদের রাজনীতিতে কিছু দুষ্ট পলিটিশিয়ান এমন সব দৃষ্টান্ত তৈরি করে গেছেন যারা মনে করে আমার তো 1 মেয়াদ 2 মেয়াদ 3 মেয়াদ ধরে নেই। যদি ঐতিহাসিক প্রেক্ষাপট থাকে, আপনি যদি ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এই সমস্ত খেলার সময় দেখবেন যে প্রেডিকশন করে এই মাঠে এই দল এর আগে এতবার মুখোমুখি হয়েছে, এরা জয় পেয়েছে, এগুলি দিয়ে একটা তুলনামূলক চিত্র দাঁড় করানোর চেষ্টা করে। এখন আমাদের পলিটিশিয়ানরা যদি চিন্তা করেন এভাবে, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় অভ্যুত্থানের ঘটনা ঘটেছে প্রতি 30 বছর পর পর, তার মানে আগামী 30 বছর আমি নিরাপদ, এভাবে যদি কেউ বিবেচনা করেন ওই প্রেডিকশনের জায়গা থেকে, সুতরাং ওইখানে কি হবে, উনি একটা ফাঁকফোকর তৈরি করবেন বা ফাঁকফোকর খুঁজে বের করার চেষ্টা করবেন ওনার অপবিত্র রাজনৈতিক চিন্তা থেকে। আমি বলছি কারণ তার যে কমিটমেন্ট, পলিটিক্যাল কমিটমেন্ট এবং মানুষের কাছে তার যে আস্থার জায়গাটা, সেই দুইটার যদি উনি একটা সমন্বয় ঘটাতে না পারেন, তাহলে মানুষ পলিটিক্স থেকে যে জিনিসটা আশা করে সেটা পাবে না। এবং ফয়জ আহমদ, আপনি নিজেই বলছিলেন যে আমাদের পদ্ধতি এবং আমাদের কাঠামোই আসলে ফ্যাসিবাদ হতে সহায়ক ভূমিকা পালন করে। বিদ্যমান কোন ব্যবস্থাগুলো আসলে বেশি সহায়ক হতে, যদি আমরা ভূমিকা পালন করে যদি জানতে চাই? জি, ধরুন আপনি 70 অনুচ্ছেদ একটা বড় বিষয় ছিল, সেটা নিয়ে আমরা একটা ইতিবাচক সমাধানের পথে যেতে পেরেছি, এটা জাতির জন্য খুবই মঙ্গলজনক। এবং আমি এটাকে বলি যে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে অন্তত গত 20-30 বছরের সবচেয়ে বড় সিদ্ধান্ত, এটা একটা বড় অর্জন। আমাদের নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কমিশন, আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, আমাদের খুব বেশি দূরের দেশ না, ব্যাংককে যে ইলেকশনের পদ্ধতি হচ্ছে প্রচারণায় কোনো প্রার্থীর রাস্তায় পোস্টার লাগাতে পারেন না, ওনাকে পত্রিকায় টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে প্রচারণা করতে হয়। এতে করে কি হয় দেখুন, যে আমাদের গণমাধ্যমগুলি এরা যে বায়াসড হয়ে পড়ে, এরা যে এর অন্যতম একটা কারণ হচ্ছে ফিনান্সিয়াল বেনিফিটসের জন্য। আপনি যদি এরকম হয় একটা ভালো নির্বাচন হবে, সেখানে প্রচারণার মাধ্যমেই হচ্ছে গণমাধ্যম, সে কিন্তু ফিনান্সিয়ালি বেনিফিটেড হচ্ছে। এই রাজনৈতিক দলগুলি এই নির্বাচন পদ্ধতি দিয়ে সে কিন্তু কারো পক্ষে আর ঝাঁপিয়ে পড়া লাগছে না, বা ঝাঁপিয়ে পড়লেও সে ঘোষণা দিয়ে ঝাঁপিয়ে পড়ছে। এবার আমরাও দেখছি যে আমাদের প্রচারণায় পোস্টার থাকবে না প্রার্থীদের। এখন বিষয় হচ্ছে আমাদের নির্বাচনের যে পদ্ধতি, আমাদের নির্বাচন কমিশনার যে নিয়োগের যে পদ্ধতি, সবচেয়ে বড় দুর্বলতা আমাদের যে জায়গায় দেখেন, আমাদের নিয়োগ অর্থাৎ এই যে কমিশনগুলির কথা বলছেন, সাংবিধানিক কমিশন বা অন্যান্য আইন দ্বারা বিধিবদ্ধ প্রতিষ্ঠান, যেমন দুর্নীতি দমন কমিশন, যেমন মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, তারপরে হচ্ছে আপনার কম্পোর্টনার জেনারেল। সো এই জায়গাগুলি কিভাবে নিয়োগ হয় ওই ব্যক্তিদেরকে দেখে দেখে কারা ওই সুনির্দিষ্ট রাজনৈতিক দলগুলির কত বেশি অনুগত। আপনি দেখুন, একজন সচিব সে যদি এই জিনিস নিজের মধ্যে ধারণ করেন যে আমি অবসরের পরে গিয়ে প্রাইস পোস্টিং হিসেবে নির্বাচন কমিশনার হতে চাই বা দুর্নীতি দমন কমিশনের কমিশনার অথবা চেয়ারম্যান হতে চাই, তাহলে সে এই কাজটা শুরু করে তার চাকরি থাকার অন্তত 10 বছর মেয়াদ থেকে। সে ওই রাজনৈতিক দলগুলিকে সন্তুষ্ট করা, উনি অঙ্ক করে ঠিক আমি কোন সময় রিটায়ারমেন্টে যাব, সেই সময় কোন দল ক্ষমতায় থাকতে পারে, তাকে আমি এখন থেকে সার্ভিস দেওয়া শুরু করি। অতএব এই জায়গাগুলিকে যদি আপনি প্রতিযোগিতাপূর্ণ এবং একটি আলাদা কাউন্সিল, যেটা এনসিসির কথা বলছে, এরকম একটা এনসিসি না হোক, অন্য অল পার্টি ফোরাম হোক, যা হোক, এমন একটা ব্যবস্থার মধ্যে আমাদেরকে যেতে হবে যে যেই প্রতিষ্ঠানগুলিকে দলীয় করে ফেলার ফলে আমাদের ফেসিবাদ ফিরে আসে, যেই প্রতিষ্ঠানগুলিকে দলীয় করার ফলে আমাদের নির্বাচন ভালো হয় না, যেই প্রতিষ্ঠানগুলিকে দলীয় করার ফলে শুধুমাত্র বিরোধী দলকেই দমন করার জন্য দুদক কাজ করে, ক্ষমতাসীনদের দুর্নীতি নিয়ে কাজ করে না, সেই প্রতিষ্ঠানগুলিকে নিরপেক্ষ রাখার স্বার্থেই আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটাকে একটি সুন্দর এবং স্বচ্ছ জায়গায় নিয়ে আসতে হবে। এজন্যই বলা হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ব্যালেন্স করতে হবে।
ওই কারণেই করতে হবে যেই ফেসিবাদের বিরুদ্ধে আপনি দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন, সেই ফেসিবাদ যেন আপনার মধ্যেও না চেপে বসে,